রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা কপার ধাতু নিষ্কাশন নিয়ে কথা বলবো। আর কপার ধাতু আমাদের মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারি। এই কপার ধাতু যে বিভিন্ন আকরিক হিসাবে পাওয়া যায় এবং সেই আকরিকগুলোর বিভিন্ন ধাপে বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কিন্তু বিশুদ্ধ কপার পাওয়া যায়। কি কি ধাপ এবং কীভাবে কপার ধাতুর বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কপার নিষ্কাশন। এবং কপারের আমরা প্রথম যেটা দেখব সেটা হলো কপারের আকরিক। বিভিন্ন আকরিক কপারের পাওয়া যায়, তার মধ্যে প্রধান আকরিকগুলো হলো যেমন কপার পাইরাইটিস, কপার পাইরাইটিস যার সংকেত হলো CuFeS2। আবার কপারের আকরিক আছে যেমন কপার গ্ল্যান্স, সংকেত সব মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। আকরিকগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের জন্য নাম দিয়ে সংকেত লিখতে বলে, MCQ টাইপের বিভিন্ন টাইপের কোশ্চিন থাকতে পারে, আমাদের সব মনে রাখতে হবে। কপার গ্ল্যান্স বা একে বলা হয় চালকোসাইট, চালকোসাইট সংকেত হলো Cu2S। আবার কপারের আরও আকরিক আছে যেমন মেলাকাইট, মেলাকাইটের সংকেত হলো, এটা একটা কার্বনেট আকরিক, কপারের কার্বনেট আকরিক। কপারের পরের যে আকরিক আছে সেটা হলো কিউপ্রাইট। এগুলো হলো কপারের আকরিক কিউপ্রাইট। অক্সাইড আকরিক। কপারের আরেকটা আকরিক আছে যাকে বলা হয় মেলাকোনাইট, এই কপারের 5টা আকরিক আমরা আজকে থেকে মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট। নানান টাইপের প্রশ্নের উত্তর করার জন্য মনে রাখবে। কপার পাইরাইটিস, এই দুটো আকরিকে কপারের সালফাইড আকরিক বলা হয়, সালফাইড আকরিক। এটা কপারের কার্বনেট আকরিক, আর এই দুটো হলো অক্সাইড আকরিক। ফলে আমরা এইভাবে ছোট ছোট করে ভাগ করে ভাবতে পারি অক্সাইড আকরিক। কাজে কি দাঁড়ালো, কপারের আকরিকগুলো যে আছে আমরা 5টা আকরিকের নাম সংকেত সহ মনে রাখার চেষ্টা করব। যেমন আকরিকগুলো কপার পাইরাইটিস CuFeS2, কপার গ্লাস বা চালকোসাইট যেটাকে আমরা সালফাইড আকরিক ধরেন, এরা এই দুটো হলো সালফাইড আকরিক। পরেরটা হলো কার্বনেট আকরিক যেটা মেলাকাইট, কপার কার্বনেট, কপার হাইড্রোক্সাইড। আর কিউপ্রাইট, মেলাকোনাইট, এরা হলো অক্সাইড আকরিক। সুতরাং কপারের আকরিকগুলোকে আমরা সালফাইড, কার্বনেট, অক্সাইডে ভাগ করেও মনে রাখতে পারি, আবার সংকেত সহ মনে রাখতে পারি। ঠিক আছে, বোঝাই গেছে? মনে রাখবে কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। আমরা আবার কপার নিষ্কাশনের পরের ধাপ চলে যাব। তার আগে তোমরা বলতে পারবে যে মেলাকোনাইটের সংকেত কি? আমরা দ্বিতীয় ধাপে পড়ব, যেটা কপার ধাতু নিষ্কাশনে গাড়িকরণ। তো মনে রাখবে কপার ধাতু নিষ্কাশনে কপারের প্রধান আকরিক যেটা, সেটা হলো কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশন করা হয়। মনে থাকবে, কপার পাইরাইটিস থেকে আমরা কপার ধাতু নিষ্কাশন করি। প্রথম ধাপ হলো গাড়িকরণ। ফেনাভাসন পদ্ধতিতে গাড়িকরণ করা হয়, ফেনাভাসন পদ্ধতি। এবং ফেনাভাসন পদ্ধতি আমরা প্রথম ক্লাসে দেখেছি। ফেনাভাসন পদ্ধতিটা কি মনে হয়? ফেনাভাসন পদ্ধতিতে গাড়িকরণ করা হয় তখন ফেনা উৎপাদক হিসাবে আমরা পাইন তেল ব্যবহার করি, পাইন তেল, মনে থাকবে। আর ফেনা সুস্থিতিকারক হিসাবে আমরা ক্রেসলগুলো ব্যবহার করি, ক্রেসল, এনিলিন ইত্যাদি। এরা ফেনাকে স্থিতিশীলতা প্রদান করে।
অ্যানিলিন। আর আমরা গ্রাহক হিসাবে ব্যবহার করা হয় জেনথেট। এবং প্রচুর ফেনাজ উৎপন্নে ফেনার সঙ্গে কি হয়, আকরিক চূর্ণ ভেসে ওঠে। ফেনাবাসন পদ্ধতি ছোট্ট একটু হাইলাইট করছি যে ফেনাবাসন পদ্ধতিতে জলের মধ্যে যখন এই সমস্ত খনিজ অ্যাসিড, ক্রেসল, জেনথেট মিশিয়ে দিয়ে বাতাস চালনা করা হয় তখন প্রচুর ফেনা উৎপন্ন হয় এবং ফেনার সঙ্গে আকরিক চূর্ণ ভেসে ওঠে। আর কি হয় বলতো, খনিজ মল জল দ্বারা সিক্ত হয়, নিচে থিতিয়ে পড়ে। এইভাবে আমরা ফেনাবাসন পদ্ধতিতে প্রায় 20 থেকে 25% কপার পাই। 20 থেকে 25% কপার পাওয়া যায়। এই হলো ফেনাবাসন পদ্ধতির প্রাপ্তি। মনে থাকবে? তাহলে কপার ধাতু নিষ্কাশনের প্রথমে আমরা আকরিক পছন্দ করলাম, নিশ্চয়ই আকরিকের নাম মনে থাকবে, কপার পাইরাইটিস, কপার গ্লান্স, চালকোসাইট, কিউপ্রাইট। তারপরে ধাপে আমরা চূর্ণীকৃত আকরিককে কী করা হয়, গাঢ়ীকরণ করা হয়। কপারের প্রধান আকরিকের নাম কি বললাম, কপার পাইরাইটিস। সেই কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশনে আমাদের খনিজমল দূর করা দরকার হয়। তার জন্য আমরা গাঢ়ীকরণ পদ্ধতিতে ফেনাবাসন পদ্ধতিটা প্রয়োগ করি। চৌবাচ্চার মধ্যে জল নিয়ে পাইন তেল, খনিজ অ্যাসিড, জেনথেট মিশিয়ে যদি বাতাস চালনা করা যায় প্রচুর ফেনা উৎপন্ন হয়। আর এই সমস্ত ফেনা উৎপাদক হিসাবে আমরা পাইন তেল ব্যবহার করি, ফেনার স্টেবিলাইজেশন হিসাবে আমরা ক্রেসলগুলো ব্যবহার করি, আর গ্রাহক অ্যাসিপ্টার হিসাবে জেনথেট ব্যবহার করা হয়। ফলে ফেনার সঙ্গে আকরিক চূর্ণগুলো উপরে ভেসে উঠবে, তাদেরকে সংগ্রহ করা হয়। আর খনিজ মলগুলো জল দ্বারা সিক্ত হয়, ভারী হয়, নিচের দিকে থিতিয়ে বেরোয়। এইভাবে আমরা প্রায় 20 থেকে 25% কপার পাই। মনে থাকবে, এই হলো ফেনাবাসন পদ্ধতি। আমরা এরপরে ফেনাবাসন পদ্ধতির পর চলে যাব তাপজারণ পদ্ধতি। কপার ধাতু নিষ্কাশনের তাপজারণ পদ্ধতিটা আমরা দেখব। তাপজারণ কি পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হয়। মনে রাখবে, পরাবর্ত চুল্লিতে তাপজারণ প্রক্রিয়াটা ঘটানো হয়। মনে থাকবে, পরাবর্ত চুল্লিতে আমরা পড়েছি প্রথম ক্লাসগুলোতে, এগুলো পরাবর্ত চুল্লিতে অতিরিক্ত বায়ুতে ঘটানো হয়। অতিরিক্ত বায়ুতে। আর এখানে সংঘটিত পরিবর্তনগুলো কি বলতো, কি পরিবর্তন ঘটবে? তাপজারণের ফলে কি পরিবর্তন ঘটবে আমরা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে দেখেছি। তাপজারণ সালফাইড আকরিকের ক্ষেত্রে তাপজারণ সম্পন্ন করা হয়। এখানে যে পরিবর্তনগুলো ঘটে, যেমন সালফার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উদ্বায়ু অক্সাইড তৈরি করে দূর হবে। যেমন ফসফরাস অক্সিজেনের সাথে যুক্ত হয়, ফসফরাস উদ্বায়ু অক্সাইড পেন্টা অক্সাইড অপসারিত হবে। এই উদ্বায়ু এই সমস্ত মৌলগুলো, এই উদ্বায়ু অক্সাইডগুলো গঠনের মাধ্যমে অপসারিত হবে। আর কি হবে, আকরিক যেটা আছে পাইরাইটিস আকরিক, সেটা ভেঙে গিয়ে কপার সালফাইড, ফেরাস সালফাইড, সালফাইড ডাইঅক্সাইড তৈরি করবে। বোঝা গেছে? এই আকরিকের এই পরিবর্তনটা হবে। মনে রাখবে, সেই সঙ্গে যে ফেরাস সালফাইডটা তৈরি হলো, ওই ফেরাস সালফাইড আংশিকভাবে অক্সাইডে পরিণত হবে। তাপজারণে এই ঘটনাগুলো ঘটবে, অক্সাইডে পরিণত হবে। আবার কপার সালফাইডও আংশিকভাবে অক্সাইডে পরিণত হবে। মনে থাকবে, এখানে এই ঘটনাটা ঘটে, ঘটনাটা ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখবে, কপার সালফাইডও আংশিকভাবে কপার অক্সাইডে পরিণত হবে। কিন্তু ফেরাস সালফাইড কী করবে বলো তো, কপার সালফাইডকে সঙ্গে সঙ্গে আবার কপার অক্সাইডকে সঙ্গে সঙ্গে কপার সালফাইডে রূপান্তরিত করবে। কিছুতেই কপার অক্সাইড কিন্তু পাওয়া যায় না। কপার সালফাইড, ফেরাস সালফাইড কী করবে, উৎপন্ন কপার অক্সাইডকে পুনরায় কপার সালফাইডে পরিণত করবে। এটাতে ভালো করে দেখো।
আর তার ফলে আমরা বলে থাকি পাইরাইটিস আকরিক থেকে কপার নিষ্কাশন করা কষ্টকর, কারণ পরের অক্সাইড তৈরি না হলে পরের বিগলন পদ্ধতি, বিজারণ পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করবা বলো তো? এই জায়গাটা ভালো করে মনে রাখবে, এই ঘটনাটা কিন্তু এখানে ঘটে। বোঝা গেছে? তাহলে কি দাঁড়ালো? কপার ধাতু নিষ্কাশনের জন্য প্রথমে আমরা আকরিক সিলেকশন করলাম, ফেনাবাসন পদ্ধতিতে আমরা প্রায় 20 থেকে 25% গাঢ়কৃত আকরিক পেলাম। এবার তার তাপজারণ করা হলো। পরাবর্ত চুল্লিতে অতিরিক্ত বায়ুতে যখন তাপজারণ করা হয় তখন সালফার, SO2, ফসফরাস, P2O5 ইত্যাদি উদ্বায়ী অক্সাইড গঠন করে পৃথক হয়, আর্সেনিক অক্সাইড গঠন করে পৃথক হবে। আর আকরিকে যে পরিবর্তনটা হবে সেটা হলো পাইরাইটিস আকরিক ভেঙে কপার সালফাইড, ফেরাস সালফাইড তৈরি করবে। কিছুটা পরিমাণে ফেরাস সালফাইড, ফেরাস অক্সাইড তৈরি করলেও কপার সালফাইড কিছুটা পরিমাণে কপার অক্সাইড তৈরি করার চেষ্টা করবে, কিন্তু ফেরাস সালফাইড সঙ্গে সঙ্গে কপার অক্সাইডকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। ফলে এই ঘটনাটা কিন্তু তাপজারণে ঘটে থাকে। বিগলনের ফলে তৈরি হয় যেটা, তাকে ম্যাট বলে, ম্যাট প্রস্তুতি। তো এর আগের স্টেপে আমরা যে তাপজারিত আকরিকটা পেলাম, সেই তাপজারিত আকরিকে মূলত কপার সালফাইড, ফেরাস সালফাইড আর ফেরাস অক্সাইড থাকে, মনে থাকবে। ফলে তাপজারিত যে আকরিক আমরা পেলাম, তাপজারিত আকরিকে কি কি থাকে? কপার সালফাইড, ফেরাস সালফাইড ও ফেরাস অক্সাইড মিশ্রণ। এই মিশ্রণটা তাপজারিত আকরিকে থাকে। বোঝা গেছে? এবার আমরা এই বিগলন পদ্ধতিটা সম্পন্ন করি মারুত চুল্লিতে। মারুত চুল্লিতে বিগলন পদ্ধতিটা সম্পন্ন করা হয় এবং এর সাথে কক আর সিলিকা মেশানো হয়। সিলিকা মেশানো, মনে থাকবে। ছোট ছোট একদম পয়েন্ট আউট করে বলে দিচ্ছি, ইজিলি মনে রাখার চেষ্টা করবে। কপার ধাতু নিষ্কাশনে বিগলন পদ্ধতিটা আমরা তাহলে বলো তো কোন চুল্লিতে সম্পন্ন করব? মারুত চুল্লিতে। তার সাথে কি মেশাবো? আমরা কক মেশাবো আর সিলিকা মেশাবো। তো কক আর সিলিকার ভূমিকাটা কি? এখানে কক কী হিসাবে কাজ করবে? জ্বালানি হিসাবে কাজ করবে, জ্বালানি হিসাবে, মনে থাকবে কথাটা। আর সিলিকা কী হিসাবে কাজ করবে বলো তো? সিলিকা কেন মেশানো হয়? কারণ সিলিকা এখানে বিগালক হিসাবে কাজ করবে। বোঝা গেছে? ফলে চুল্লির উচ্চ উষ্ণতায় কি করব? চুল্লির উচ্চ উষ্ণতায় বায়ু চালনা করা হয়। বায়ু চালনা করা হয়, ফলে যে পরিবর্তনগুলো ঘটবে, সংগঠিত পরিবর্তনগুলো দেখব। সংগঠিত পরিবর্তন কি কি পরিবর্তন ঘটে এখানে বলো তো? আন্দাজ হচ্ছে? আবার বলছি, তাহলে আমরা কপার ধাতু নিষ্কাশনে প্রথমে আকরিক সিলেকশন করলাম, তারপরে তার গাঢ়ীকরণ করা হলো, তাতে 25 থেকে আমরা 20 থেকে 25% গাঢ়ীকৃত আকরিক পেলাম। তারপর তার তাপজারণ করা হলো এবং তাপজারণের ফলে আমরা এই মিশ্রণটা পেলাম। এবার এই মিশ্রণটাকে নিয়ে আমরা কি করব? বিগলন সম্পন্ন করব। কোন চুল্লিতে সম্পন্ন করব? আমরা মারুত চুল্লিতে বিগলন প্রক্রিয়াটা সম্পন্ন করব। আর এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমরা কক সিলিকা মেশাবো। বোঝা গেছে? কোকের কাজ হলো, ভূমিকা হলো জ্বালানি হিসাবে, আর সিলিকার ভূমিকা হলো বিগালক। উচ্চ উষ্ণতায় বায়ু চালনা করলে যে পরিবর্তনগুলো হবে, সেই পরিবর্তনগুলো, এই ঘটনাগুলো এখানে ঘটবে। কি ঘটবে? ফেরাস সালফাইড অক্সিজেন দ্বারা ফেরাস অক্সাইডে জারিত হবে, মনে থাকবে। আর উৎপন্ন ফেরাস অক্সাইড এবার কি করবে? সিলিকার সাথে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট ধাতুমল তৈরি করবে। ফেরাস সিলিকেট ধাতুমল তৈরি করে পৃথক হবে। এই ধাতুমল তৈরি হলো। এবার ধাতুমলকে আমরা কি করা হয়? পৃথক করা হয়। মনে থাকবে কথাটা? ধাতুমল পৃথক করা হবে। আর এর ফলে আমরা কি পাবো? এর ফলে আমরা মূলত যেটা পাবো সেটা হলো কপার সালফাইড আর ফেরাস সালফাইডের মিশ্রণ পাওয়া যায়। মনে থাকবে, কপার সালফাইড আর ফেরাস সালফাইড মিশ্রণ, একে ম্যাট বলে, ম্যাট।
আর এই মেটের মধ্যে কপার কত পার্সেন্ট থাকে? কপার প্রায় 40 থেকে 45% কপার থাকে। ভীষণ ইম্পর্টেন্ট। কোনটা জায়গা বোঝা গেল না বলো তো? তাহলে কপার ধাতু নিষ্কাশনের বিগলন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমরা এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। মারুত চুল্লিতে সম্পন্ন করা হয় কক এবং সিলিকা মিশিয়ে দিয়ে। কক জ্বালান হিসাবে এবং সিলিকা বিগাল হিসাবে ব্যবহার করা হবে। এখানে যে পরিবর্তনগুলো ঘটবে, ফেরাস সালফাইড ফেরাস অক্সাইডে পরিণত হবে, আর উৎপন্ন ফেরাস অক্সাইড সিলিকার সাথে যুক্ত হয়ে ফেরাস সিলিকের ধাতু হিসাবে পৃথক হবে। ফলে কপারের পরিমাণ কিছুটা বাড়বে। কত? 40 থেকে 45%। আমরা মূলত এই বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত কপারকে মেট বলা হয়। বারবার বলছি, মনে থাকবে না? এবং এই যে মেটের মধ্যে কপারের পরিমাণ প্রায় 40 থেকে 45% থাকে এবং এইভাবে আমরা বিগলন প্রক্রিয়াটা সম্পন্ন করি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে তাপজারণ, কপার ধাতু নিষ্কাশনের তাপজারণে যে মিশ্রণটা পাওয়া যায় তার মধ্যে কি কি থাকে? আগের ধাপে আমরা কি পেলাম? মেট পেলাম। তাহলে মেটকে কি করা হবে? বেসিমার কনভার্টারে নেওয়া হয়। এই প্রক্রিয়াটা মনে হয় শতবিজারণ প্রক্রিয়াটা যে চুল্লিতে সম্পন্ন করা হয় সেই চুল্লিটাকে বলা হয় বেসিমার কনভার্টার। এই মেটকে বেসিমার কনভার্টারে নেওয়া হবে। কনভার্টারে নেওয়া হবে। বোঝা গেছে? আর এর সাথে কি করা হয়? সিলিকা মেশানো হয়। সিলিকা মিশিয়ে উত্তপ্ত বায়ু চালনা করা হয়। ফলে কি ঘটবে বলো তো? শতবিজারণ প্রক্রিয়া যে রূপান্তর পরিবর্তনগুলো ঘটবে সেই সংগঠিত পরিবর্তনগুলো আমরা দেখব। সংগঠিত পরিবর্তন কি পরিবর্তন ঘটবে? এখানে কিছুটা পরিমাণে যদি ফেরাস সালফাইড থাকে তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস অক্সাইড তৈরি করবে। বোঝা গেছে? উৎপন্ন ফেরাস অক্সাইড কি হবে? সিলিকার সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট। বুঝতে পারছো তো? তাহলে খনিজমল গঠনের বিক্রিয়া, খনিজমল থেকে ধাতুমল গঠনের বিক্রিয়া প্রায় কমন বিক্রিয়া। প্রত্যেকটা ধাপে কিন্তু ফেরাস সিলিকেট তৈরি হচ্ছে। এবং ভালো করে মনে রাখবে, এই যে ধাতুমল তৈরি হলো, এই ধাতুমলকে অপসারিত করা হয়। ধাতুমল উৎপন্ন হয়, একে অপসারিত করা হয়। একে অপসারিত করা হলো কারণ এরা ধাতুর চেয়ে হালকা, ফলে এরা ধাতুর উপর ভাসতে থাকে। আর বেসিমার কনভার্টার চুল্লিটা খানিকটা পালকির মতন, তাকে কাত করা যায়। কাত করলে উপরে যে ভাসতে থাকে ধাতুমল, সেই ধাতুমলটাকে সহজে অপসারিত করা যায়। বোঝা গেছে? এর পরের ধাপে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। সেটা হলো কপার সালফাইড কি হবে? কপার সালফাইড আংশিকভাবে কপার অক্সাইডে জারিত হবে। কারণ এটা অপসারিত করার পর নিয়ন্ত্রিত বায়ু চালনা করা হয়, পরিমিত বায়ু চালনা করে আংশিকভাবে কপার অক্সাইডে পরিণত করা হয়। যে কপার অক্সাইড উৎপন্ন হলো তার সাথে অপরিবর্তিত কপার সালফাইডের শতবিজারণ বিক্রিয়া ঘটবে এবং আমরা কপার পাবো। এইভাবে শতবিজারণে এই ঘটনাটা ঘটে। এটা হলো শতবিজারণের বিক্রিয়াটা। শতবিজারণ মনে থাকবে তো? এইখানে শতবিজারণ ঘটে আর তারপরে আমরা গলিত কপার পাই। ভালো করে দেখে নাও দেখি, বোঝা গেছে কথাটা? তাহলে শতবিজারণ বেসিমার কনভার্টারে, ভালো করে মনে রাখবে, বেসিমার কনভার্টারে সম্পন্ন করা হয় সিলিকা মিশিয়ে দিয়ে। উত্তপ্ত বায়ু চালনা করলে প্রথম পর্যায়ে এই যে ধাতুমল তৈরি হবে এবং ধাতুমলকে অপসারিত করার পর শতবিজারণে এই বিক্রিয়াটা ঘটবে। ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। বিক্রিয়াটা কি? কপার সালফাইড আংশিকভাবে কপার অক্সাইডে পরিণত হবে। উৎপন্ন কপার অক্সাইড অপরিবর্তিত কপার সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে এই কপার উৎপন্ন হবে। মনে থাকবে? ফলে গলিত কপার, এই গলিত কপার মনে রাখবে, গলিত কপার যখন ঠান্ডা হয়, ঠান্ডা হলে SO2 বুদবুদ আকারে বেরিয়ে যায়। মনে থাকবে?
গলিত কপারের মধ্যে যে সালফার ডাইঅক্সাইডটা মিশে থাকে সেটা বুদবুদ আকারে কিন্তু বেরিয়ে যায়। বোঝা গেছে তো? আর বেরিয়ে যাওয়ার ফলে কি হয়, বেরিয়ে যাওয়ার ফলে যে কপারটা আছে এই কপারের গায়ে ফস্কার মতন দাগ পড়ে। মনে থাকবে কি হয়, কপারের গায়ে ফস্কার দাগ পড়ে, ফস্কার দাগ পড়ে। বোঝা গেছে কথাটা? সেজন্য একে কি বলা হয়, এই জন্য একে ব্লিস্টার কপার বলে, বিক্ষত কপার, ব্লিস্টার কপার বলে। মনে থাকবে? আর ব্লিস্টার কপারের পরিমাণ কত বলো তো? ব্লিস্টার কপারে কপার থাকে প্রায় 97 থেকে 98 ভাগ। এই হলো আমাদের শতবিজারণ প্রক্রিয়াটা, ব্লিস্টার কপার প্রস্তুতি। বোঝা গেছে? তাহলে খুব সুন্দর একটা প্রক্রিয়া বেসিমার কনভার্টারে সম্পন্ন করা হয়। বিগলন প্রক্রিয়া প্রাপ্ত যে মিশ্রণটা ম্যাট, সেই ম্যাটকে আমরা কি করি, শতবিজারণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেসিমার কনভার্টার ইউজ করি। বেসিমার কনভার্টারে সিলিকা নিয়ে উত্তপ্ত বায়ু চালনা করে প্রথম পর্যায়ে ধাতুমল গঠনের মাধ্যমে অপসারিত হবে। দ্বিতীয় পর্যায়ে আংশিকভাবে সালফাইড আকরিক অক্সাইডে পরিণত হবে, যেটা অপরিবর্তিত সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে শতবিজারণ বিক্রিয়া ঘটাবে, গলিত কপার পাওয়া যাবে। এই গলিত কপারের মধ্যে SO2 মিশে থাকে, ফলে গলিত কপারটা যখন ঠান্ডা হয় তখন SO2 বুদবুদ আকারে বেরিয়ে চলে যায়, আর তার ফলে কপারের গায়ে ফস্কার মতন দাগ পড়ে। মনে থাকবে? ফস্কার মতন দাগ পড়ে। এই জন্য এই ফস্কা বা এই বিক্ষত কপারকে বলা হয় ব্লিস্টার কপার, যার মধ্যে কপার প্রায় 97 থেকে 98 ভাগ থাকে। ঠিক আছে? বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে আমরা ম্যাটের কথা বলছি, যে কপার ম্যাটে কপারের শতকরা পরিমাণ কত? ইলিংহাম রেখাচিত্র, কপার নিষ্কাশনে আমরা ইলিংহাম রেখাচিত্রটা একটু দেখে নিব। বোঝা গেছে? আমরা যদি কপারের ইলিংহামটা দেখে নিই তাহলে দেখবো এরকম। এটা অক্সাইডের ইলিংহাম সম্পর্কে আমরা তো ক্লাসে দেখেছি, আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো নিশ্চয়ই অক্সাইডের মান। আমরা যদি এই মানগুলো দেখি, ঠিক আছে, এই রেখাটা হলো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড তৈরির, আর এই রেখাটা হলো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি রেখা। ইলিংহামের একটু দেখেছি তো আমরা ইলিংহাম রেখাচিত্র। আমরা এবার যদি কপার অক্সাইড গঠনের রেখাটা দেখি তাহলে দেখব কপার অক্সাইড গঠনের রেখাটা হলো এটা। এখান থেকে কিছু বলতে পারবে বলো তো? কোনো আন্দাজ হচ্ছে? এই হলো কপার ধাতু নিষ্কাশনের কপার অক্সাইড বিজারণের ইলিংহাম। বোঝা গেছে? কপার অক্সাইড বিজারণের ইলিংহাম, বিজারণে ইলিংহাম। কি আন্দাজ হচ্ছে এখান থেকে বলো তো? দেখো এখান থেকে আমরা যে তথ্যগুলো দেখতে পাচ্ছি তাতে CO2 গঠনের রেখা, CO2 রেখার নিচে অবস্থিত, তাই কিনা বলে এই রেখাটা উপরে আছে, বাকি রেখা দুটো এই কপার অক্সাইড গঠনের রেখার নিচে অবস্থিত, তাহলে নিচে অবস্থিত। আর আমরা জানি নিচে অবস্থিত রেখাগুলো উপরে রেখার অক্সাইডকে বিজারিত করতে পারে। তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি কক সহজে CO2কে কপারে বিজারিত করবে, তাই কিনা বলো? যেহেতু ওটা উপরে আছে, নিচে রেখাগুলোর কি করবে? উপরের রেখাটার অক্সাইডকে সহজে ধাতুতে বিজারিত করে, এটাই ইলিংহামের মূল নীতি। তাহলে কি করবে? সহজে বিজারিত করবে। বোঝা গেছে? কিন্তু কি কপারের, মনে রাখবে ভালো করে, কিন্তু কপার এর বেশিরভাগ আকরিক, কপারের মনে রাখবে বেশিরভাগ আকরিক হলো সালফাইড। বোঝা গেছে?
কপারের বেশিরভাগ আকরিক সালফাইড, আর এই সালফাইড আকরিককে সালফাইডের তাপ জারণে কপার অক্সাইড পাওয়া যায় না। এই হলো অসুবিধা। যদি অক্সাইড পাওয়া না যায় তাহলে অক্সাইডের বিজারণ হবে কি করে বলো তো? এটা যদি তৈরি না হয় তাহলে এটার বিজারণ হবে কোথা থেকে? বিজারণটা সহজ, কোক দ্বারা কপার অক্সাইডকে আমরা সহজে বিজারিত করতে পারবো। ইলিংহাম থেকে এই তথ্যটা আমরা পাচ্ছি, যেহেতু কপার অক্সাইড গঠনের রেখা কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড গঠনের রেখার উপরে অবস্থিত। কিন্তু কপার অক্সাইড যদি তৈরি না হয় তাহলে তুমি বিজারিত করবে কিভাবে? এটা হলো এই কপার অক্সাইডের বিজারণে কপার ধাতু নিষ্কাশনের অসুবিধা। সেজন্য আমরা কি করি? আমরা শত বিজারণ পদ্ধতি প্রয়োগ করি। শত বিজারণ দ্বারা কপার কি করা হয়? কপার নিষ্কাশন করা হয়। এই তথ্যটা আমরা ইলিংহাম থেকে বলতে পারবো। বোঝা গেছে তথ্যটা? তাহলে ইলিংহাম রেখাচিত্রের মূল বক্তব্য কি? উপরের রেখার যে অক্সাইড, সেই অক্সাইডকে বিজারিত করবে নিচের রেখার পদার্থগুলো। তো যেহেতু কার্বন এবং কার্বন মনোক্সাইড দুটোই নিচে আছে, ফলে সহজে কপার অক্সাইডকে ধাতব কপারে বিজারিত হবে। কিন্তু কপার অক্সাইডটাকেই তৈরি করা যায় না। কেন? কারণ সালফাইড আকরিকের তাপ জারণে কপার অক্সাইড পাওয়া যায় না। এই জায়গাটা হলো অসুবিধা। সে কারণে থার্মোডাইনামিক্যালি কপার অক্সাইড থেকে কপার বিজারণ খুব সহজ হলেও প্র্যাকটিক্যালি কিন্তু পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ সালফাইড আকরিকের তাপ জারণে কপার অক্সাইড উৎপন্ন হয় না। সে কারণে আমরা তখন কী করি? শত বিজারণ পদ্ধতি প্রয়োগ করে কপার ধাতু নিষ্কাশন করি। বিশুদ্ধীকরণ, যে কপারটা আমরা পেলাম সেই কপারটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ কপারের বিশুদ্ধীকরণের দুটো পদ্ধতি প্রচলন আমাদের জানা আছে। তার মধ্যে আমরা প্রথম যেটা পড়ব বিশুদ্ধীকরণের, সেটা হলো তাপ বিশোধন। এবং এই তাপ বিশোধনটা সম্পন্ন করা হয় পরাবর্ত চুল্লিতে। যে ব্লিস্টার কপারটা আমরা পেলাম, সে ব্লিস্টার কপার পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হয়। মনে থাকবে? তাহলে তাপ বিশোধন পদ্ধতিতে কপারের বিশুদ্ধীকরণ সম্পন্ন করা হয় পরাবর্ত চুল্লিতে সিলিকা মিশিয়ে দিয়ে বায়ু চালনা করা হয়। আর এর ফলে এখানে কি হবে বলো তো? যে ফেরাস অক্সাইড সেটা সিলিকার সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট ধাতুমল গঠন করে পৃথক হবে। ধাতুমল গঠন দ্বারা পৃথক হয়। বোঝা গেছে? তাহলে ধাতুমল গঠনের দ্বারা আয়রন পৃথক হয়ে গেল। সেই সঙ্গে মনে রাখবে কিছুটা কি হয়? অল্প পরিমাণ কিউপ্রাস অক্সাইড কপার দ্রবীভূত থাকে। বুঝতে পেরেছ? এই যে এটা কপারের মধ্যে মিশে থাকে। সেই জন্য আমরা কি করি? আমরা কাঁচা গাছের ডাল, মনে থাকবে, আর কোক মিশিয়ে, অ্যান্থ্রাসাইড কয়লা মেশানো হয়, অ্যান্থ্রাসাইড কয়লা মনে রাখবে, কোক মিশিয়ে আলোড়িত করা হয়। বোঝা গেছে? এইভাবে যদি আলোড়িত করা হয় তাহলে কাঁচা গাছের ডাল থেকে নির্গত হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড ও কোক কি করবে? কপার অক্সাইডকে ধাতব কপারে বিজারিত করে। বুঝতে পেরেছ? বোঝা গেছে নিশ্চয়? কি তাপ বিশোধন পদ্ধতি আমরা পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করি। কোথা থেকে?
ম্যাট আমরা যে ব্লিস্টার কপারটা পেলাম সেই ব্লিস্টার কপারটাকে পরাবর্ত চুল্লিতে নিয়ে সিলিকা মিশিয়ে দিয়ে বায়ু চালনা করব। এর ফলে যে অবশিষ্ট ফেরাস অক্সাইড সিলিকার সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট ধাতুমল হিসাবে পৃথক হয়ে যাবে। সেই সঙ্গে কিছুটা পরিমাণে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হবে, যেটা কপারে মিশে থাকবে। আমরা তখন কাঁচা গাছের ডাল অ্যান্থ্রাসাইড কয়লা মিশিয়ে যদি আলোড়িত করি, তাহলে ডাল থেকে নির্গত হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড এবং কয়লা মিলে কপার অক্সাইডকে কি করবে, ধাতব কপারে বিজারিত করবে। বুঝতে পেরেছ? এবং এইভাবে কপার বিশুদ্ধীকরণের যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় পোলিং পদ্ধতি বলে। মনে থাকবে পদ্ধতিটার নাম কি বলতো? এইভাবে কাঁচা গাছের ডাল দিয়ে যে তাপ বিশোধন পদ্ধতি, একে পোলিং পদ্ধতি বলে। এবং এই পোলিং পদ্ধতিতে যে আমরা কপারটা পাই, সে কপারটা মনে রাখবে যে কপারের বিশুদ্ধতা কত? কপারের বিশুদ্ধতা প্রায় 99.5%। এবং প্রাপ্ত কপারটার নাম আছে, কেউ বলতে পারবে? প্রাপ্ত কপারটাকে কি বলে? টাফ পিচ বলে, টাফ পিচ। বুঝতে পেরেছ? তাহলে পোলিং পদ্ধতিতে আমরা যে বিশুদ্ধীকরণ করি তাতে 99.5% আমরা কপার পাই, এবং এই প্রাপ্ত কপারটাকে বলা হয় টাফ পিচ। এবং এইভাবে আমরা সম্পন্ন করি, খুব সহজ পদ্ধতিটা। আর একটা পদ্ধতি আছে যাকে আমরা বলি তড়িৎ বিশোধন পদ্ধতি, ভীষণ ইম্পর্টেন্ট পদ্ধতি। তড়িৎ বিশোধন পদ্ধতিতে আমরা প্রায় 100% বিশুদ্ধ কপার তৈরি করতে পারি। সেটা একটু দেখে নিব। তড়িৎ বিশোধন, তড়িৎ বিশোধন কি করা হয়? তড়িৎ বিশোধনের তড়িৎ বিশ্লেষণ করা হয়, আমরা দেখে নিব। যেমন অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হবে? অ্যানোড হিসাবে আমরা নিব ব্লিস্টার কপার। ব্লিস্টার কপারের মোটা বা পুরু পাত, মনে থাকবে। আর ক্যাথোড হিসাবে কি নিব? ক্যাথোড হিসাবে নিব বিশুদ্ধ কপারের পাতলা পাত। বোঝা গেছে? তড়িৎ বিশ্লেষণ সহজ হওয়া উচিত, কারণ আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারে এই সম্পর্কে আমরা দেখেছি। তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি নেওয়া হবে বলো? তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি নিব? H2SO4 যুক্ত কপার সালফেট দ্রবণ। এই হলো তড়িৎ বিশ্লেষক ক্যাথোড অ্যানোড। এবার সংঘটিত পরিবর্তনগুলো কি ঘটবে, সংঘটিত বিক্রিয়াগুলো কি ঘটবে বলো তো? সংঘটিত যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো কি ঘটবে? যেমন অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? অ্যানোডের কপার দ্রবণে Cu+2 হিসাবে নেমে আসবে দুটো ইলেকট্রন দণ্ডটাকে দিয়ে। ক্যাথোড বিক্রিয়া কি ঘটবে? ক্যাথোডে কেটায়ন যাবে এবং দ্রবণের যে কপার সালফেট দ্রবণে কেটায়ন গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। এই ঘটনাটা ঘটবে। বুঝতে পেরেছ? ফলে দ্রবণের বিশুদ্ধ কপার ক্যাথোডে গিয়ে জমা হবে। এই কথা বোঝা গেছে। আর ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবে, যে সিলভার, গোল্ড, প্লাটিনাম ইত্যাদি, ভালো করে কথাটা মনে রাখবে, ইত্যাদি যে মূল্যবান কম সক্রিয় ধাতুগুলো, মনে থাকবে, মূল্যবান কম সক্রিয়, এরা উপজাত পদার্থ হিসেবে আমাদের পায়। কম সক্রিয় ধাতুগুলি অ্যানোডের নিচে জমা হয়। কম সক্রিয় ধাতুগুলি অ্যানোডের নিচে কাদার আকারে জমা হয়। এদের কি বলা হয়? মনে থাকবে কথাটা। ইত্যাদি মূল্যবান ধাতুগুলো কি হয়? কাদার আকারে জমা হয়। এদের অ্যানোড মাড বলে। ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, এদের অ্যানোড মাড বলা হয়। কাদার আকারে যে জমা হলো, একে কি বলা হয়? অ্যানোড মাড।
অ্যানোড মাড, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম মনে রাখবে, অ্যানোড মাড বলে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে কাদার আকারে জমা হয় এবং এইভাবে যে আমরা কপারটা পাই সেই কপারটার বিশুদ্ধতা কত হয় বলো তো? বিশুদ্ধতা প্রায় 99.99%, এত পার্সেন্ট বিশুদ্ধ কপার পাওয়া যায়। এই হলো তড়িৎ বিশোধনের ছোট্ট একটা স্টেটমেন্ট, খুব সহজে মনে রাখতে পারবে। অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব ব্লিস্টার কপার, ক্যাথোড হিসাবে ব্যবহার করব বিশুদ্ধ কপারের পাতলা পাত, আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে অ্যাসিডযুক্ত কপার সালফেট দ্রবণ নিয়ে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাই তাহলে অ্যানোড বিক্রিয়া হবে এটা, ক্যাথোড বিক্রিয়া হবে এটা, এবং সেই সঙ্গে গোল্ড, প্লাটিনাম, সিলভারের মতন মূল্যবান ধাতু কাদার আকারে অ্যানোডের নিচে জমা হয়, যাকে অ্যানোড মাড বলে। আর মসলিনের কাপড় দিয়ে অ্যানোডটাকে পেঁচিয়ে রাখা হয়, জড়িয়ে রাখা হয়, এবং মসলিনের কাপড়ে এই অ্যানোড মাডটা জমা হয়। এর অর্থনৈতিক গুরুত্ব বুঝতে পারছো? অ্যানোড মাডের অর্থনৈতিক গুরুত্ব কী বলো তো? এই যে মূল্যবান ধাতুগুলো পাওয়া যায়, এবং এই পদ্ধতি প্রায় 99.99% আমরা বিশুদ্ধ কপার পাই। বুঝতে পেরেছো? বোঝা গেছে নিশ্চয়ই? তোমরা বলতে পারবে যে আমরা যে তড়িৎ বিশোধন পদ্ধতিতে তাপ পিচ, আবার বলছি তাপ বিশোধন পদ্ধতিতে যে তাপ পিচ পেলাম, তাপ পিচে কপারের শতকরা পরিমাণ কত? কপার নিষ্কাশনে বিভিন্ন পদার্থের ভূমিকা। যেমন প্রথমে আমরা যদি আকরিকের কথা ভাবি, আকরিকের ভূমিকা কি বলো তো? আকরিক কী কী ভূমিকা পালন করে? যেমন তাপ জারণে কি হয়? তাপ জারণে ফেরাস সালফাইড আকরিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, ফেরাস অক্সাইডে পরিণত হয়। এই পরিবর্তনটা আকরিকের ঘটে তাপ জারণে। আর তাপ জারণে কি হয়? কপার সালফাইড অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত। বুঝতে পেরেছ? ফলে তাপ জারণে আকরিকের এই রূপান্তরটা ঘটে। আমরা যদি বিগলনে দেখি, বিগলনে কি হয়? বিগলনে যে ফেরাস অক্সাইড সেটা সিলিকার সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সিলিকের ধাতুমল হিসাবে পৃথক হয়। বিগলনে আকরিকের এই পরিবর্তনটা ঘটে। আর শতবিজারণে কি ঘটে? শতবিজারণে যে আকরিক আছে কপার অক্সালফাইড, সেটা আংশিকভাবে কপার অক্সাইডে পরিণত হয়, এবং শতবিজারণে কপার সালফাইড আকরিক থেকে যে কপার অক্সাইড তৈরি হয়, সেই কপার অক্সাইড আর কপার সালফাইড বিক্রিয়া করে ধাতব কপার পাওয়া যায়। এই পরিবর্তনটা কিন্তু শতবিজারণে ঘটে। ফলে আকরিকের ভূমিকা কি দাঁড়ালো বলো তো? তাপ জারণে আকরিক থেকে ফেরাস অক্সাইড তৈরি হয়, কপার সালফাইড অপরিবর্তিত থাকে। বিগলনে আকরিকের কি পরিবর্তন ঘটে? ফেরাস অক্সাইড ধাতুমল গঠনের মাধ্যমে পৃথক হয়। আর শতবিজারণে কপার সালফাইড আর কপার অক্সাইডের বিক্রিয়ায় ধাতব কপার পাওয়া যায়। এইভাবে বিভিন্ন ধাপে আকরিকের বিভিন্ন পরিবর্তন ঘটে। এটাকে আকরিকের ভূমিকা বলা হয়। আমরা যদি এবার কোকের ভূমিকা বলি তাহলে বলো তো কোকের ভূমিকা কি? কোকের কোথায় কোথায় কীরকম পরিবর্তন হয়? তাপ জারণে কি হয়? কক জ্বালানি হিসাবে কাজ করে। কি তৈরি করে? উত্তাপ সৃষ্টি করে। উত্তাপ সৃষ্টি করা এর কাজ। আর কোথায়? বিগলনে কক কী করে বলো তো? উচ্চ উষ্ণতা সৃষ্টি করে। এই কাজটা হলো কোকের। তাপজারণ এবং বিগলন এই দুটো পদ্ধতিতে উত্তাপ সৃষ্টি করা হলো এর মূল কাজ। অন্যদিকে আমরা যদি সিলিকার ভূমিকা বলি তাহলে বলো দেখি সিলিকার ভূমিকা কি? সিলিকার কোথায় কোথায় কীরকম পরিবর্তন ঘটে? মনে রাখবে সিলিকা কিন্তু বিগলন পদ্ধতি, একটা স্টেপে এর বিগলনে কি করে? বিগলনে ফেরাস সিলিকের ধাতুমল গঠন করে। ফেরাস সিলিকের ধাতুমল গঠন করা এর কাজ, তাই কিনা বলো? তাই তো। আমরা যদি বায়ুর ভূমিকা বলি তাহলে বলো দেখি বায়ুর ভূমিকা কি? বায়ুর ভূমিকা
বায়ু তাপজারণে কি করে? তাপজারণে যেমন উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে বিভিন্ন উদ্বায়ী অক্সাইড গঠন করা এর কাজ, যেমন সালফারের সাথে সালফার ডাইঅক্সাইড, আর্সেনিকের সাথে আর্সেনিক অক্সাইড, এটা হলো তাপজারণে এই কাজটা করে। বিগলনে কি করে? বিগলন পদ্ধতিতে কি ভূমিকা পালন করে বলো তো? ফেরাস সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ফেরাস অক্সাইড তৈরি করে, বিগলনে এই কাজটা করে। শতবিজারণে কি ভূমিকা পালন করে? শতবিজারণে বায়ু কি ভূমিকা পালন করে? কপার সালফাইডকে কপার অক্সাইডে পরিণত করে, বিগলনে এই ভূমিকাটা পালন করে। সুতরাং কপার নিষ্কাশনে যে বিভিন্ন পদার্থের ভূমিকার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে এই পদার্থগুলো এই ভূমিকাগুলো পালন করে। যেমন আকরিকের কোথায় কোথায় পরিবর্তন ঘটে? তাপজারণে, বিগলনে এবং শতবিজারণে। তাপজারণে যে ভূমিকাটা পালন করে সেটা হলো ফেরাস সালফাইড ফেরাস অক্সাইডে পরিণত হয়, কপার সালফাইড অপরিবর্তিত থাকে। বিগলনে আকরিকের যে পরিবর্তন ঘটে সেটা হলো ধাতুমল গঠন ফেরাস অক্সাইড দ্বারা। শতবিজারণে যে আকরিকের পরিবর্তন ঘটে সেটা হলো কপার সালফাইড এবং কপার অক্সাইডের বিক্রিয়ায় ধাতব কপার তৈরি হওয়া। এটা হলো আকরিকের বিভিন্ন ধাপে পরিবর্তন। অন্যদিকে কোকের ভূমিকা যদি দেখি, তাহলে মূলত উত্তাপ সৃষ্টি করাই হলো কোকের ভূমিকা, এবং দুটো তাপজারণ আর বিগলনে উত্তাপ সৃষ্টি করা হলো কোকের প্রধান ভূমিকা। আমরা যদি সিলিকার ভূমিকা দেখি, একটা ধাপেই সিলিকা ভূমিকা পালন করে, সেটা হলো বিগলন ধাপ, যেখানে ধাতুমল গঠন করা হলো সিলিকার প্রধান ভূমিকা। বায়ুর ক্ষেত্রে যদি আমরা ভূমিকাটা দেখি, তাহলে বায়ু তিনটা ধাপে ভূমিকা পালন করে। তাপজারণে উদ্বায়ী অক্সাইড তৈরি করে, ঠিক আছে। বিগলনে সেটা ফেরাস অক্সাইড গঠনে ভূমিকা পালন করে, এবং শতবিজারণে কপার সালফাইডকে আংশিকভাবে কপার অক্সাইডে রূপান্তরিত করে। বোঝা গেছে? খুব সহজ আছে জিনিসগুলো, এবং এইভাবে এই ভূমিকাগুলো কিন্তু এরা পালন করে। তোমরা বলতে পারবে, আমরা যদি তড়িৎ বিশোধন পদ্ধতিতে কপার যে বিশুদ্ধীকরণ করা হলো, তার অ্যানোড হিসাবে কি ব্যবহার করায়? কপার ধাতু নিষ্কাশনে বিভিন্ন ধাপে সংঘটিত বিক্রিয়া। বিভিন্ন ধাপে বিভিন্ন রকম বিক্রিয়াগুলো সংঘটিত হয়। আমরা সেই বিভিন্ন ধাপে সংঘটিত বিক্রিয়াগুলোকে এক জায়গায় নিয়ে আসব। তার জন্য আমরা মনে রাখবো এইদিকে বিভিন্ন যে ধাপগুলো আছে, যেমন এইদিকে আমি ধাপ লিখব, আর এদিকে বিক্রিয়াগুলো মনে রাখবে, পরীক্ষায় আসে। যেমন প্রথম তাপজারণ, বোঝা গেছে? তাহলে তাপজারণে কি কি বিক্রিয়া সংঘটিত হয় আমরা কিন্তু পড়া হয়ে গেছে। এবার সেই পড়াটাকে আমরা কি করব, তার অ্যাপ্লিকেশন হিসাবে এটাকে নিব। তাপজারণে কি কি বিক্রিয়া ঘটে বলো তো? যেমন সালফার উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে সালফার কি করে? সালফার ডাইঅক্সাইড গঠনের মাধ্যমে পৃথক হয়। যেমন আর্সেনিক অক্সাইড গঠনের মাধ্যমে পৃথক হয়। এই তাপজারণে এই ঘটনাগুলো ঘটে। আর কি ঘটে? তাপজারণে যে কপার পাইরাইটিস আকরিক আছে, আকরিক ভেঙে কপার সালফাইড তৈরি হয়। ফেরাস সালফাইড আর সালফার ডাইঅক্সাইড এই বিক্রিয়াটা ঘটে। সেই সঙ্গে আরেকটা বিক্রিয়া কি ঘটে বলো তো? বিক্রিয়াগুলো তো আমরা দেখলাম কি হবে, কিছুটা পরিমাণে ফেরাস অক্সাইড তৈরি হয়, আবার কিছুটা পরিমাণে কপার সালফাইডও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। দেখেছি অসুবিধার কথা মনে পড়ছে তো? এই যৌগটা তৈরি হয়, কিন্তু এই যৌগটা সঙ্গে সঙ্গে আবার কি করবে? ফেরাস সালফাইড তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিবে। বোঝা গেছে? ফলে এই পরিবর্তনগুলো কিন্তু তাপজারণে ঘটে। তাপজারণে এই পরিবর্তনগুলো মনে থাকবে, তাপজারণে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়। ঠিক আছে, আমরা এবার দেখব বিগলন। বিগলনে কি কি বিক্রিয়া সংঘটিত হয় বলো তো? বিগলনে ফেরাস সালফাইড অক্সিজেন দ্বারা ফেরাস অক্সাইড তৈরি হয়, আর উৎপন্ন ফেরাস অক্সাইড সিলিকার সঙ্গে বিক্রিয়া করে। কমন বিক্রিয়া, একই বিক্রিয়া সব জায়গায় সব স্টেপগুলোতে ঘুরিয়ে ফিরে আমরা দেখতে পাচ্ছি এই ধাতুমল গঠন করে। এটা হলো বিগলনে সংঘটিত হয়, তাই কি না বলো? বিগলনের পর শতবিজারণে কি কি সংঘটিত হয়?
শত বিজারণে সংঘটিত বিক্রিয়াগুলো কি কি বলতো? শত বিজারণে যে ফেরাস অক্সাইড সিলিকার সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট ধাতুমল তৈরি করে। আর কি হয়? কপার সালফাইড, শত বিজারণে যে বিক্রিয়া কপার সালফাইড আংশিকভাবে কপার অক্সাইডে পরিণত হয়। উৎপন্ন কপার অক্সাইড আর অপরিবর্তিত কপার সালফাইডের বিক্রিয়ায় ধাতব কপার পাওয়া যায়। এই হলো শত বিজারণে সংঘটিত বিক্রিয়া। আর এই হলো সামগ্রিকভাবে বিভিন্ন ধাপে সংঘটিত বিক্রিয়াগুলো আমরা খুব সহজেই লিখতে পারি, কারণ এই বিক্রিয়াগুলো আমরা বিভিন্ন ধাপে লিখেছি। ফলে এখানে সামারি করে আলাদা করে মনে রাখতে হয়। পরীক্ষায় কিন্তু এটা অনেক সময় আসে যে কপার ধাতু নিষ্কাশনের সংঘটিত বিভিন্ন ধাপে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলো লিখো। তো মনে রাখবে তাপজারণে এই সমস্ত বিক্রিয়া সংঘটিত হয়, বিগলনে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয় এবং শত বিজারণে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়। এটা মনে রাখার চেষ্টা করবে। আমরা এবার কপার নিষ্কাশনের কিছু প্রশ্ন উত্তর দেখব। বেশ কিছু প্রশ্ন আমরা লক্ষ্য করি কপার নিষ্কাশনে, যেমন কপার যে গ্লাস বা কপার চালকোসাইড যে আকরিক আছে, মনে রাখবে চালকোসাইড আকরিক। চালকোসাইড আকরিকের এই ভস্মীকরণ না করে এই তাপজারণ করা হয় কেন? তাপজারণ করা হয় কেন? কেন বলো তো, কেন তাপজারণ করা হয়? কারণ মনে রাখবে ভস্মীকরণে কি হয়? ভস্মীকরণে উষ্ণতা কম, তাই কিনা বলো? নিশ্চয় মনে আছে, উষ্ণতা কম। ভস্মীকরণে কি বায়ু প্রবাহ কম, বায়ু প্রবাহ পরিমিত। আর তার ফলে কি হয়? ফলে কপার সালফাইড কপার অক্সাইডে পরিণত হয় না। বুঝতে পেরেছ? আর তার এর জন্য কি হয়? যেহেতু পরিণত কপার অক্সাইডে পরিণত হয় না, এই পরিবর্তনটা ঘটে না, সেজন্য পরের কিন্তু শতবিজারণ পদ্ধতি, শতবিজারণে কপার পাওয়া যায় না। এজন্য কি করা হয় না? ভস্মীকরণ করা হয় না। যদি তাপজারণ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কপার অক্সাইড উৎপন্ন হবে এবং শতবিজারণে আমরা সহজে কপার পাই। বোঝা গেছে? ফলে চালকোসাইড আকরিক বা কপার গ্লান্স আকরিকের ভস্মীকরণের পরিবর্তে তাপজারণ করা হয়, কারণ ভস্মীকরণ করলে এই পরিবর্তনটা ঘটবে না, তাপজারণে এই পরিবর্তনটা ঘটে। বুঝতে পেরেছ? ফলে শতবিজারণে কপার কিন্তু এই পদ্ধতিতে কপার পাওয়া যাবে না। বুঝতে পেরেছ কথাটা? ফলে ভস্মীকরণ করলে কিন্তু আমরা সহজে কপার পাবো না। আর যদি আমরা তাপজারণ করি তাহলে সেক্ষেত্রে এই পরিবর্তনটা ঘটবে এবং কপার পাওয়া সহজ হয়। এটা হলো একটা কোশ্চিন। অনেক সময় এরকমও কোশ্চিন দেখা যায় কি, যে কপারের যে আছে কপারের সালফাইড আকরিক, ঠিক আছে, সালফাইডকে পুড়িয়েই, অনেক সময় বলে কপারের সালফাইডকে পুড়িয়েই কপার পাওয়া যেতে পারে, পাওয়া যায়। অনেক সময় বলে যে ব্যাখ্যা করো। তো এটাকে কীভাবে উত্তরটা তৈরি করবো বলো তো? কপারের সালফাইড আকরিককে পুড়িয়েই নাকি কপার পাওয়া যায়। কথাটা ঠিক, কারণ কপারে যে সালফাইড আকরিক আছে সেই সালফাইড আকরিককে যদি আমরা তাপজারণ করি, ঠিক আছে, তাপজারণের পর যদি বিগলন করা হয় তাহলে অন্যান্য অশুদ্ধিগুলো দূর হয়, অশুদ্ধি দূর হয়। তারপর এটাকে কি করা হয়? শতবিজারণ সম্পন্ন করা হয়। মনে থাকবে? শতবিজারণ দ্বারা আমরা কি করি? আমরা এই কপার পাওয়া যায়। ফলে দেখো তো এখানে কি যুক্ত করা হলো বলো তো? কোন ধাপে কি যুক্ত করা হলো? তাহলে সালফাইড আকরিককে যদি আমরা তাপজারণ এবং তাপজারণের উপর বিগলন প্রক্রিয়া সম্পন্ন করি তাহলে অন্যান্য অশুদ্ধি দূর হবে, এবং অন্যান্য অশুদ্ধি দূর হওয়ার পর আমরা শতবিজারণ প্রক্রিয়া যদি সম্পন্ন করি তাহলে গলিত ধাতব কপার পাওয়া যায়। এখানে দেখো বাইরে থেকে কোনো বিগালক বা কোনো বিজারক যুক্ত করা হলো না, যুক্ত করা হলো। ফলে এখান থেকে আমরা বলতে পারি বাইরে থেকে কোনো
বিজারক বা বিগালক কিছু যুক্ত করা হলো না, যুক্ত করা হয় না, হয় কি? তাই আমরা বলি, এই জন্যই আমরা কি বলি, তাই আমরা এই সিদ্ধান্তগুলো বলি যে কপার সালফাইড আকুরকে পুড়িয়েই কপার পাওয়া যেতে পারে। বুঝে গেছে 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত যে কপা ধাতু নিষ্কাশনে আরেকটা কোশ্চেনের উত্তর, কোনো বিজারক যুক্ত করা হয় না। মনে রাখবে কেন কপার ধাতু নিষ্কাশনে বিজারক যুক্ত করা হয় না কেন? কারণ কপারের এই পদ্ধতিগুলো, এই ধাপগুলো অবলম্বন করার পর শতবিজারণ পদ্ধতিতে অটোমেটিক কপার কিন্তু পাওয়া যায়, ফলে বাইরে থেকে বিজারক যুক্ত করা দরকার হয় না। ফলে এরকম কপা ধাতু নিষ্কাশনে বেশ কিছু কোশ্চেন আছে এবং এই সমস্ত কোশ্চেনের উত্তর আমরা খুব সহজে ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। বোঝা গেছে? কেমন লাগলো ক্লাসটা? ফলে কপা ধাতু নিষ্কাশনে কপারের আকরিক থেকে শুরু করে প্রথমে ম্যাট প্রস্তুতি, তারপরে ব্লিস্টার কপার প্রস্তুতি, তারপর এদের পরিশোধনে প্রাপ্ত টাফ পিচ মনে থাকবে, এবং সেই সঙ্গে কপারের বিশুদ্ধীকরণের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রাপ্ত অ্যানোড মাঠ, এই টার্মগুলো অবশ্যই আমরা মনে রাখব এবং আমাদের একটা সলিড কংক্রিট কনসেপশন তৈরি হবে কপা ধাতু নিষ্কাশনের, এই প্রত্যাশা রেখে ক্লাসটা শেষ করছি।